রায়, মৃত্যুদণ্ড, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, আরেকজনের আরেকটু কম সাজা 5 বছরের আইজিপি। আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। নিজের প্রতিষ্ঠিত আদালত মানে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পেয়েছেন সর্বোচ্চ সাজা। তবে এই মুহূর্তে ভারতে থাকার কারণে তাকে এর মুখোমুখি হতে হচ্ছে না। শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি উদ্যোগ নিচ্ছে এবং এই মৃত্যুদণ্ড, এই রায় এর রাজনৈতিক কনসিকুয়েন্স নিয়ে আমরা কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আমাদের সাথে আরো থাকছে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে রায়, মৃত্যুদণ্ড, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, আরেকজনের আরেকটু কম সাজা 5 বছরের আইজিপি। আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। যাই হোক, এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে। যে এত কষ্ট যাদের জন্য করলাম তারাই চাইলো না যে আমি থাকি, তা কাদের জন্য করলাম। আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের নেতা কর্মী অনেকের খুব মন খারাপ। আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই, রাজনীতিতে এরকম সময় আসে। আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয়, ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। একটা কথা মনে রাখতে হবে, যেটা বাস্তব, সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী, জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে, অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে, এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে। কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে, মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে, একটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে। কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই, একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে, ষড়যন্ত্র করে আসে, অবৈধ অর্থ বিলিয়ে আসে, সে কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। কারণ এদের মনের ভিতরে ভয় থাকে, দুর্বলতা থাকে, সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয় ভীতি দিয়ে তারপর তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায়। আর ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে। এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো, ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না, জনগণের ভালোবাসা না, জনগণের আস্থা না, বিশ্বাস না, একটা ভীতিকর পরিস্থিতি। আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সকলে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এরকম মর্মে মরে থাকতে হবে। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে, সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। যাই হোক, এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে। কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি, বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা, বাবা, ভাই, ছোট্ট রাসেলকে পর্যন্ত ছাড়ে নাই, তাকেও হত্যা করেছে। সেই দেশে আমি ফিরে আসব, সেখানে যুদ্ধাপরাধীরা, আমার বাবার হত্যাকারীরা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা এখন দেশে বিদেশে চাকরি, তারা খুব রমরমা অবস্থায় থাকে। ওই অবস্থায় আমি যে আসব, অনেক বাধা ছিল, অনেকের মনে দ্বিধা ছিল। আমি কিন্তু ফিরে এসেছিলাম। আর আসার পর থেকে কিন্তু একটার পর একটা সমস্যা আমার উপরে যাচ্ছে। আমি 81 সালে ফিরে আসলাম, 83 সালে বন্দি হলাম, এমনকি আমাকে অফিসে নিয়ে গেল ইন্টারোগেশনের জন্য। এরপরে আবার 85 সালে, আর যখন যেখানে গেছি সেখানে তো মানে একবার আক্রান্ত হয়েছি, এ তো কতবার। কিন্তু হ্যাঁ, আমি বেঁচে গেছি।
আমি বারবার বেঁচে গেছি, জানি না এখানে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ আমার হাতেই আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে, আমার হাতেই এই যুদ্ধ অপরাধীদের বিচার হবে, আমার হাতেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। চিফ প্রসিকিউটর যে কথাগুলি বলল, আমি আগুন দিয়েছি, আমি মেট্রো রেল বিটিভি সব ভবন নাকি আমি আগুন দিয়েছি, অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে, অপরাধীরা নিজেরাই স্বীকার করছে, আর অপরাধী বলেই তো ইউনূস তাদেরকে দায় মুক্তি দিল। কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে, বলে দিল 1400 লোক হত্যা হয়েছে। তা আওয়ামী লীগের তো আমার মনে হয় প্রায় 8-10 হাজার লোক, আমরা তাদের কোনো খবরই জানি না, কত মানুষকে মেরে গুম করে ফেলেছে। 1 মাসের মধ্যে প্রায় 300-400 হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে? এটা তো ইউনূসের পেটোয়া বাহিনী, তারাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক। আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট 1973 সালে সেটা করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, বেআইনিভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে, আবার পার্টি হিসেবে বিচার হবে, কারণ দেশে প্রচলিত আইন তো আছে। তবে হ্যাঁ, একটা জিনিস ইউনূস ম্যাজিক দেখালো যে মাত্র 20 দিনের হিয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব 450 পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল। চমৎকার দেখালো আর কি সব কিছুতেই। আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ, অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ। আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে, আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি, কিন্তু 5 তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে? পায়নি। 34 জনের মতো সেই সময় শহীদ হয়েছিল, আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি। আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য। ইউনূস যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে? জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না। এমনকি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে, 7.62 বুলেট কোথা থেকে আসলো, এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে, এটা শুনেই ইউনূস ঘাবড়ে গেল, অমনি তাকে সরিয়ে দিল। তার কারণ কি? এই অবৈধ অস্ত্র ইউনূসেরই সাপ্লাই, সেই ব্যবহার করেছে, সেই হত্যা করেছে। এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে, সেই সাথে জামাত, বিএনপি, শিবির, তারা। আমি একটু জানতে চাইবো যে 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল, সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর কোনো রকম চেষ্টা দেয়নি। অনেক সরকারের শীর্ষ কর্মকর্তা একে জনরোষ বলেছিলেন। গতকাল যখন, মানে গতকাল ঠিক না, আমার জন্য গতকাল মানে আসলে 17 তারিখ, সেইটা রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস এবার আমরা সরকারকে কেন দেখলাম? এতে কি সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি মানে না, আসলে কোনটা? মানে 32 নম্বর ভাঙতে চেয়েছে জনগণ, ভাঙতেই তো দেওয়া উচিত ছিল এর আগের বারের কথা স্মরণ করে আর কি। বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে। বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে। বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে। এই ছোট বাড়িটা, যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করে। আমার 3 ভাই, সকলে আমার ছোট। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল, যার বয়স ছিল মাত্র 10 বছর, তাদেরকে কেউ নির্মম ভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন, ঘাতকের নির্মম বুলেট আঘাতে তিনিও জীবন হারান। যে স্মৃতিটুকু নিয়ে 2 বোন বেঁচে ছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে তা ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে, সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবার তো একটাই লক্ষ্য ছিল, তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে 2 বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে, মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এটাই আমার কথা। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস। এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল 75-এর পর, এরপর আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে, পরিচয় দিচ্ছে। এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য, যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয়, তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা। এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন, তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তখন ওই পলিটিক্যাল কার্যক্রমগুলো ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশটা সবাই তো আর চলে যাননি, সবাইকে জেলেও ঢুকানো হয়নি। এইটা একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন? মানে ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে ৪৭ এবং মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, অবশ্যই নাই। ৪৭ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে, তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান,
আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে ৭১টাকে এই ৪৭ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না 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 না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার ২-৩ দিনের ঘটনা একটু আসি। আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি ২০১৮ সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে অনেকে তার আরেকজন, জি আপনি বলেন, আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব? এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, ক্ষতিগ্রস্ত হলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই তিনটা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেরকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন, তিনি তো একজন মানুষ, তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উঁচু পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন। তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই, অনেকগুলা খারাপ কাজ করেছেন। সেই সময়টা জনপ্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন, সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন, সেগুলো সব খারাপ। তো তার জন্য তো আদালত আছে, কিন্তু আদালতে যাবেন, আমি তাদেরকে আদালতে নিয়ে যাই, আইনের আওতায় নিয়ে যাই, কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন? এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না। এই জন্য আপনার স্মরণ থাকার কথা, ৫ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি। আমাদের ২-১টা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, আমরা ছাড় দেই নাই কাউ। আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, ২-১টা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই। আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত ১৫.৫ বছর মানুষ